হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি 13 5G। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু নোট 13 নয়, এটা হচ্ছে Xiaomi Redmi 13 5G, যেটা সদ্য লঞ্চ হয়েছে। এবং এই ফোনটি আমরা লোয়ার মিড রেঞ্জে দেখতে পাচ্ছি বা লো বাজেট সেগমেন্টের ফোন হিসেবে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটিতে কিন্তু আমরা যে জিনিসগুলো পাচ্ছি তা কিন্তু অতি আকর্ষণীয়। বিশেষ করে এই ফোনটির ডিসপ্লে কিন্তু আমরা খুব ভালো পাচ্ছি, বাজেটের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে। চিপসেটটিও কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে স্যামসাংয়ের HM6 এখানে কিন্তু সেন্সর ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফোনটির লুকস তো অবশ্যই অসাধারণ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আকর্ষণীয় ডিজাইনের সাথে ফোনটি দেখতে পাচ্ছি এবং ফোনটি আমরা লোয়ার বাজেটে দেখায় বা লোয়ার বাজেটে ফোনটি হাতে পাই, আমরা কিন্তু একটি ভ্যালু ফর মানি ডিভাইস এই ফোনটিকে বলতে পারি। এবং রেডমি 12 5G থেকে এই ফোনটি কিন্তু আরও আপগ্রেড করা হয়েছে কয়েক গুণ। আমরা এখানে পারফরমেন্সও ভালো কিন্তু এই ফোনটিতে দেখতে পাচ্ছি। তো যারা লোয়ার বাজেটে একটি ফোন কিনতে যাচ্ছেন, বিশেষ করে নিজের জন্য একটি ভালো ফোন কিনতে যাচ্ছেন, হোক সেটা গেমিংয়ের জন্য, হোক ওয়েব ব্রাউজিং বা মাল্টিমিডিয়া পারফরমেন্স, সোশ্যাল মিডিয়া ম্যানেজ, সব কিছুই কিন্তু আপনি এই ফোনটি থেকে করতে পারবেন। তো আর কথা না বেরিয়ে ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করবো। তার আগে বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ফেসবুকে দেখা থাকলে অবশ্যই পেজটিকে একটি ফলো দিবেন। এবং হ্যাঁ, আমি কিন্তু এই ফোনটির ইন্ডিয়ান ও বাংলাদেশ প্রাইস অবশ্যই বলবো, এবং বাংলাদেশে এই ফোনটি কীভাবে কিনলে কম দামে কিনতে পারবেন বা আনঅফিসিয়াল ফোন কেনা আপনার জন্য যুক্তিযুক্ত হবে কিনা তা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। এবার আসা যাক ফোনটির বক্স কন্টেন্টের দিকে। ফোনটির বক্স হিসেবে আমরা লাল বক্স দেখতে পাবো। পলিটি সরিয়ে নিলে আমরা প্রথমেই আরেকটি খাপ দেখতে পাবো, যে খাপের মধ্যে বাঁদিকে রয়েছে সিম ইজেক্টর পিন এবং তার মধ্যে রয়েছে কিছু গাইডলাইন পেপার এবং একটি প্লাস্টিক ব্যাক কেস বা সিলিকন ব্যাক কেস। এবং এই হচ্ছে বন্ধুরা আমাদের আকর্ষণীয় ফোনটি। আমরা 3টি কালারের ফোনটি পেয়ে যাব। তো এই কালারটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে আমরা বাকি জিনিসগুলো দেখে নেব। রয়েছে এখানে 33 ওয়াটের অ্যাডাপ্টার বন্ধুরা। আগের ফোনটিতে ছিল 18 ওয়াট, এবার 33 ওয়াট এবং টাইপ A টু টাইপ C কেবল আমরা দেখতে পাবো। বন্ধুরা, এই ফোনটিতে আমরা যে 3টি কালার দেখতে পাবো সেটা হচ্ছে ব্লু, ব্ল্যাক এবং পিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, অনেকে আছে যে পিঙ্ক কালারটি বেশি পছন্দ করে থাকেন, বিশেষ করে মেয়েরা আমরা খেয়াল করে থাকি পিঙ্ক কালার পছন্দ করে থাকেন। তো পিঙ্ক কালারের কিন্তু একটি আমরা অ্যাভেলেবিলিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো পিঙ্ক কালার আমরা দেখতে পাচ্ছি এবং ব্ল্যাক কালার রয়েছে, যেটা আমার অনেক বেশি পছন্দ, এবং ব্লু কালারটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে আমরা কিন্তু গ্লাস ব্যাক দেখতে পাচ্ছি এবং ফ্রন্টে গোয়েলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে এবং ফ্রেম হিসেবে আমরা পলিকার্বনেট ফ্রেম দেখতে পাবো। তাছাড়া এখানে আমরা যদি পোর্টস বাটন দিয়ে খেয়াল করি, উপরের দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং নিচে রয়েছে পাওয়ার বাটন, যেটা সাইড বাটন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। উপরে রয়েছে 3.5 এর হেডফোন জ্যাক এবং একটি আয়ার ব্লাস্টার। নিচের দিকে আমরা স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাবো এবং বাঁদিকে আমরা সিম ট্রে দেখতে পাবো। তো পোর্টস বাটনস হিসেবে আমরা কিন্তু যাবতীয় জিনিস এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। এক্ষেত্রে আমরা কোনো কমতি কিন্তু এক্ষেত্রে দেখছি না। তবে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আমরা কিন্তু লো বাজেট সেগমেন্টে আমরা ফোনটি দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। ফোনটিতে আমরা একটি বিগ ডিসপ্লে খেয়াল করছি। এখানে 6.79 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে এটা কিন্তু একটি FHD প্লাস ডিসপ্লে। এখানে IPS LCD ডিসপ্লে হলেও আমরা কিন্তু এর যে মাল্টিমিডিয়া পারফরমেন্স, সেটা কিন্তু আমরা দুর্দান্ত খেয়াল করছি। আসলে চিপসেটের সাথে এবং এই বাজেটের সাথে এই যে আমরা যে ডিসপ্লেটি খেয়াল করছি, সেটা কিন্তু অতি আকর্ষণীয়। এর যদি আমরা পিক ব্রাইটনেসের কথা বলতে চাই, সেটা হচ্ছে 550 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। তবে ডাইরেক্ট সানলাইটে আমরা মোটামুটিভাবে ফোনটি ভালোভাবেই ব্যবহার করতে পারবো। তবে হ্যাঁ, এখানে যদি 1000-এর কাছাকাছি পিক ব্রাইটনেস থাকতো, তাহলে আমরা সব থেকে ভালো পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যেতাম। তবে আমি রেডমি 12 5G ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু আমি ডাইরেক্ট সানলাইটে ফুল ব্রাইটনেস দিলে আমি কিন্তু কোনো প্রবলেম এখানে ফেস করছি না। এবং এখানে যদি আমরা পিপিআই ডেন্সিটির কথা বলি, 396 পিপিআই ডেন্সিটি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো মাল্টিমিডিয়া পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, অবশ্যই আমরা ডুয়াল স্টোরেজ স্পিকারের যে মজাটি, সেটা অবশ্যই আমরা উপভোগ করতে পারছি না। তবে হ্যাঁ, FHD প্লাস ডিসপ্লে থেকে আমাদের মাল্টিমিডিয়া পারফরমেন্স দুর্দান্ত দিয়ে থাকবে, সেটা ইউটিউব হোক বা আদার্স কোনো কন্টেন্ট হোক, আমরা কিন্তু সেটাতে এই ফোনটি থেকে খুব ভালোভাবেই প্রদর্শন করতে পারবো। তাছাড়া এখানে আমরা যদি চিপসেট নিয়ে কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 AE এডিশন,
যেটাকে অ্যাক্সেলারেটেড এডিশন বলা হয়, যেটা ওভারক্লকড আগের চিপসেটের তুলনায়, অর্থাৎ যে 4 Gen 2 ছিল রেডমি 12 5G-তে, তার থেকে কিছুটা ওভারক্লক বা একটু ভালো পারফরমেন্স দেবে এমনটা বলা যায় এই এডিশনটাকে। এবং এটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। তো চিপসেট হিসেবে আমরা এখানে কিন্তু ভালো দেখছি এই দামের সাথে সামঞ্জস্য রেখে। এবং আমরা যদি মোটামুটি গেমের কথা বলি, আমরা যে কোনো গেম এই ফোনটি থেকে খুব মোটামুটি ভালোভাবে রান করাতে পারবো। তবে লং টাইম বা প্রফেশনাল গেম পেলে আমরা এই ফোনটি থেকে করতে পারবো না। তবে 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন বা সময় পেলে, যে অনেকে একটি সময়ের পাশাপাশি কাজের পাশাপাশি একটু গেম প্লে করে থাকে, তারা এই ফোনটি থেকে অনায়াসে ভালো গেম প্লে কিন্তু করতে পারবে। তাছাড়া এই ফোনটির অন্যান্য আকর্ষণের মধ্যে একটি হচ্ছে এই ফোনটির ওএস সিস্টেম। এই ফোনটিতে আমরা কিন্তু মিউআই না, একেবারে হাইপার ওএস সরাসরি আমরা এই ফোনটিতে খেয়াল করব, যেটা আমাদের ফোন ব্যবহারের ক্ষেত্রে আরও ভালো পারফরমেন্স দিয়ে থাকবে এবং অ্যান্ড্রয়েড 14-এর সাথে ফোনটি রান করবে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কত বছরের মেইন আপডেট এবং কত বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদেরকে দিবে। তবে আশা করা যাচ্ছে যে 2 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আমরা এই ফোনটি থেকে পেয়ে যাব। তাছাড়া স্টোরেজ দিকে খেয়াল করলে আমরা 128GB পাচ্ছি এর বেস ভেরিয়েন্ট। তো আমরা বেস ভেরিয়েন্টই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 128GB। তো আমরা যে লোয়ার যে প্রাইসটি থাকবে সেই প্রাইসেই কিন্তু আমরা 128GB ফোনটি পেয়ে যাবো। তাছাড়া 8/128GB এবং 8/256GB এই ভেরিয়েন্টও থাকবে। তবে 8/256GB আমরা কিন্তু ইন্ডিয়ান ও বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল দেখতে পাবো না। 8/128GB পর্যন্ত কিন্তু আমরা এই ফোনটি দেখতে পাবো। তাছাড়া LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাবো। তবে এখানে কিন্তু যে বলা যায় যে খুব ভালো পারফরমেন্স তাও না, যে খুব খারাপ পারফরমেন্স তাও না। UFS 2.2 আমরা এখন প্রায় মিড বাজার সেগমেন্টের ফোনেও দেখতে পাই। তো এই ফোনটিতে আমরা তেমনটা খেয়াল করছি, পারফরমেন্স যথারীতি ভালোই দিয়ে থাকবে। তাছাড়া এখানে কিন্তু আমরা থার্ড পার্টি অ্যাপস দেখতে পাবো, যেটা অনায়াসে আনইনস্টল করা যাবে। তবে হট গেমস, হট অ্যাপস কিন্তু এই ফোনটিতে নেই, যেটা অত্যন্ত একটি ভালো বিষয়। তবে এই ফোনটির আরও একটি প্রশংসার দাবি রেখে এই ফোনটির ক্যামেরা সেন্সরের দিকে। আমরা যেটা রেডমি 12 5Gর ক্ষেত্রে দেখেছিলাম, এই ফোনটি এবং রেডমি 12 5G এবং রেডমি 13 5G খুব একটা যে দামের পার্থক্য তা কিন্তু না। তবে দামের পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে ক্যামেরা পারফরমেন্সটি দেখছি সেটা কিন্তু ডাবল পারফরমেন্স আমরা এই ফোনটিতে খেয়াল করছি। আমরা যেটা রেডমি 12 5Gতে দেখেছিলাম সেটা ছিল 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর। এখানে আমরা দেখছি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, এবং যেখানে স্যামসাংয়ের HM6 সেন্সর ব্যবহার করা হয়েছে। তো আমরা ক্যামেরার কথা বলতে গেলে আমরা ডাইরেক্ট সানলাইটে বা পর্যাপ্ত আলোতে খুবই ভালো ছবি এখানে আমরা খেয়াল করে থাকবো, এবং যেখানে আমরা লো লাইটের ছবির ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো ছবি এখানে খেয়াল করবো। তবে এখানে যে সেকেন্ডারি ক্যামেরাটি, অর্থাৎ ব্যাক প্যানেলের দ্বিতীয় ক্যামেরাটি, সেটা কিন্তু 2 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, যেটা যথারীতি রেডমি 12 5Gর মধ্যে সেম পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া ফ্রন্টেও আমরা আপগ্রেড খেয়াল করছি। আগে ছিল 8 মেগাপিক্সেল 12 এবং এই ফোনটিতে আমরা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটি থেকে আমরা যদি ভিডিওগ্রাফির কথা বলতে যাই, তাহলে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইড থেকে আমরা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো আমরা একটি জাম্প ক্যামেরা, মেইন ক্যামেরা সেন্সরে কিন্তু খেয়াল করছি। তো এই বাজেটে 108 মেগাপিক্সেল স্যামসাংয়ের সেন্সর একটি ভালো কম্বিনেশন অবশ্যই বলা যায়। এবং এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স আমরা দেখছি 5030 mAh এর একটি ব্যাটারি আমরা ফোনটিতে খেয়াল করছি। 5000 নয়, 30 mAh এখানে বেশি ব্যবহার করা হয়েছে। তো কোনো না কোনোভাবে আমরা আপগ্রেড অবশ্যই দেখছি। এবং এখানে যে অ্যাডাপ্টারটি আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে 33 ওয়াটের অ্যাডাপ্টার আমরা খেয়াল করছি, এবং কোম্পানি ক্লেম করছে যে 50% চার্জ হয়ে যাবে প্রায় 30 মিনিটের মধ্যে। এবং আমরা কিন্তু আগে যে অ্যাডাপ্টারটি দেখেছিলাম যে 12 সেখানে ছিল 80 ওয়াটের অ্যাডাপ্টার। তো আমরা 33 ওয়াটের অ্যাডাপ্টার এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানেও কিন্তু আমরা আপগ্রেড খেয়াল করছি। তো ফোনটি বাজেটের সাথে সামঞ্জস্য রেখে খুব ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। এবং এখানে আমরা সেন্সর হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো, ফেস আনলক তো অবশ্যই ফোনটিতে থাকবে। এবং সেন্সর হিসেবে এই ফোনটি আমরা 5G ফোন হিসেবে দেখতে পাবো। ওয়াইফাই 5 রয়েছে, ব্লুটুথ 5.0 ফোনটিতে ব্যবহার করেছে। কান টিভিতে NFC আমরা এই ফোনটিতে দেখতে পাবো। তো আমার মনে হয় যাবতীয় তথ্য আপনাদেরকে জানানো হয়ে গেছে। তবে এই ফোনটির প্রাইসের কথা বলার আগে এই ফোনটির যে সাইটগুলো রয়েছে যা আরেকটু ভালো হতে পারতো, বা আরেকটু ভালো হলে কাস্টমার আরও সুবিধা হতো। বিশেষ করে যেটা প্রথম আমার কাছে মাথায় আসছে সেটা হচ্ছে এই ফোনটির পিক ব্রাইটনেস। এই ফোনটির পিক ব্রাইটনেস 1000 বা 800+ পিক ব্রাইটনেস হলে আরও বেশি ভালো পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যেতাম। এবং ক্যামেরা সেকশনে আমরা যে দ্বিতীয় ক্যামেরাটি দেখছি ব্যাক প্যানেলে, সেখানে 2 মেগাপিক্সেল না হলে 8 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল আরও একটি ক্যামেরা অথবা একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর ব্যাক প্যানেলে হলে আরও আমরা ভালো পারফরমেন্স ফোনটি থেকে পেয়ে যেতাম। তো এই জিনিসগুলো কিন্তু ফোনটি আমরা খেয়াল করছি। তাছাড়া এখানে আমরা এই বাজেটে ডুয়াল স্টোরেজ স্পিকার আসলে আশা করা যায় না, তো সেদিক থেকে আমরা না বলি। এবং যে ডিসপ্লেটি আমরা দেখতে পাচ্ছি FHD+ ডিসপ্লে, বাজেট তুলনায় আমরা অন্যান্য যে লো বাজেট সেগমেন্টের IPS LCD ডিসপ্লে রয়েছে বা এই বাজেটেরই যে IPS LCD ডিসপ্লে রয়েছে সেই তুলনায় আমরা ভালো পারফরমেন্স ফোনটি থেকে খেয়াল করছি। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কেমন ফোন চান? যে এখানে আমরা একটি অ্যামোলেড ডিসপ্লে চাই, তবে আদার্স পারফরমেন্স খুব একটা খারাপ হলে সমস্যা নেই, নাকি এরকমই একটি ফোন চান যার সব কিছু থেকে পারফরমেন্স একেবারে টপ নচ বা এই বাজেটে টপ নচ পারফরমেন্স
হতে পারে এরকম একটি ফোন চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ফোনটিতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না সত্য, তবে অন্যান্য যে পারফরমেন্স তা কিন্তু একটি অন্য সেটটির সাথে খুব ভালোভাবে সামঞ্জস্য রেখে এই ফোনটি কিন্তু তৈরি করা হয়েছে। আর কথা না বলি, এবার আসলে দেখ ফোনটির প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে ফোনটি আমরা ইন্ডিয়ান মার্কেটে 13,000 রুপির প্রাইস সেগমেন্টে দেখতে পাচ্ছি, যেটা ব্যাংক অফার নিয়ে 12,500 বা 13,000ই 13,999 রয়েছে কয়েকটি ওয়েবসাইটে আমি দেখলাম। তো সেক্ষেত্রে 13,000 বা 12,500 রুপির প্রাইস সেগমেন্টে এই ফোনটি আপনারা হাতে পেয়ে যাবেন। তবে আমি যদি এই ফোনটি বাংলাদেশের কথা বলি, বর্তমানে বাংলাদেশের ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে না, তবে আনঅফিসিয়ালভাবে যদি এই ফোনটি আপনি কেনেন সেক্ষেত্রে 20 থেকে 25,000 টাকা এই ফোনটির দাম হতে পারে। এবং আমি সাজেস্ট করবো ফোনটি আনঅফিসিয়ালভাবেই কেনা। বাংলাদেশে বসে আপনি যদি ফোনটি অফিসিয়ালভাবে কিনতে চান সেক্ষেত্রে 25 থেকে 28,000 টাকা আপনার দাম পড়ে যাবে। এবং আপনি যদি কারো মাধ্যমে বাইরে থেকে আনিয়ে নিতে পারেন, বিশেষ করে আমি যদি ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, সেক্ষেত্রে আপনার 20 থেকে 21,000 টাকা এই ফোনটির কিন্তু দাম পড়বে। তো সেক্ষেত্রে আপনি যদি এভাবে আনিয়ে নিতে পারেন তাহলে আপনি বেশি লাভবান হবেন এই ফোনটি কেনার ক্ষেত্রে। তো আসলে কি এই ফোনটি আমাদের কেনা উচিত হবে? আসলে আমরা এই দামে বা এর থেকে কিছুটা কম দামে আমরা কিন্তু 4G ফোনও দেখতে পাচ্ছি। তো একটি 4G ফোন না কিনে এরকম একটি প্রাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেটের সাথে একটি 5G ফোন কেনাই আমাদের জন্য উত্তম হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সিদ্ধান্ত এবং আমার এই ফোনটি সম্পর্কে যে ইমপ্রেশন তা আপনাদের জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।